Good evening students, welcome to Learn Physics। তো তোমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন এবং হিন্টসের ক্লাসগুলো করছিলাম। আগের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা এই কোন ধারণাতে মানে এর মধ্যে লজিকটা কি আছে এটা কিন্তু তোমাদেরকে বুঝে রাখতে হচ্ছে। তোমরা যেই বই ফলো করো না কেন, সে সাঁতরা হোক বা ছায়া প্রকাশনী, পারদ প্রকাশনী, যে কোনো প্রকাশনীরই বই ফলো করো না কেন, মূল থিওরিটা তোমার যদি জানা থাকে, প্রত্যেকটা প্রবলেমের পিছনে যুক্তিটা যদি জানা থাকে, তাহলে যে কোনো প্রবলেমই কিন্তু সলিউশন করতে পারবে। এবারে আমার কাছে সাঁতরা পাবলিকেশনের বই আছে, সেই সাঁতরা পাবলিকেশনের বইটা ধরেই আমি করছি। তো তোমাদের যদি কোনো রকম কোনো অঙ্ক বা এরকম কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটার সলিউশন করে দেওয়ার। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে আমার এই ক্লাসগুলো কেমন লাগছে সেটার জন্য লাইক দিয়ে জানাবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ। দেখো এইটা যে অঙ্কটা দেওয়া আছে যে উলম্ব তলে দণ্ডায়মান একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল, যদি স্থির অবস্থানের সাপেক্ষে দোলকের কৌণিক বিস্তার থিটা এবং এম ভরের পিণ্ডটির বেগ ভি হয়, তবে সুতোর টান হবে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি, এটা বলা আছে। এখন এই সিস্টেমটা তোমাকে একটু বুঝতে হবে। এখানে সরল দোলকের কথা বলেছে, প্র্যাকটিক্যালি সরল দোলকটা তোমরা এখনো পড়োনি, এটা তোমরা পড়বে এই সেকেন্ড সেমিস্টারে শব্দ অর্থাৎ সাউন্ড ওই চ্যাপ্টারতে পাবে সরল দোলক। ঠিক আছে, তো সরল দোলকটা কিছু নয়, এটা একটা দৃঢ় অবলম্বন থেকে এরকম কোনো একটা সুতোর সাহায্যে, যেটা সুতোটা ভারহীন হবে এবং অপ্রসার্য হবে। অপ্রসার্য মানে যেটা টানলে বাড়বে না, এরকম অপ্রসার্য সুতোর সাহায্যে একটা ভারী অথচ ক্ষুদ্র বস্তুকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যে সংস্থাটা গঠিত হবে এটাকে সরল দোলক বলা হয়। এটাকে কেন সরল দোলক বলা হয় না, কারণ এটা যদি একটা সামান্য কোণে টেনে ছেড়ে দাও, মানে বস্তুটাকে ধরে নাও এই জায়গাকে নিয়ে এসে টেনে এরকম ভাবে ছেড়ে দিলে, ঠিক আছে, এইভাবে তুমি যদি টেনে ছেড়ে দাও তাহলে তখন কি হবে না, সে এইরকম ভাবে দুলতে থাকবে, এরকম ভাবে দুলবে। ঠিক আছে, তো এই দোলনটা সরলরেখা বরাবর হয় বলে সেই জন্য এই গতিটাকে সরল দোলগতি বলা হচ্ছে। এবং এটা বুঝতে পারছো যে এক্ষেত্রে এই যে তার গতিপথটা এটা অনেকটা বৃত্তাকার, কিন্তু এটা সরল দোলগতি চ্যাপ্টারে পড়বে। যদি এটার কৌণিক বিস্তার, এই কৌণিক বিস্তারটা যদি খুব কম হয়, অর্থাৎ এই যে থিটাটা হচ্ছে এখানে কৌণিক বিস্তার, এটা যদি খুব কম হয়, লেস দেন 10 ডিগ্রি এটা যদি হয়, তখন এই যে গতিপথটা অর্থাৎ এই যে এরকম ভাবে যাতায়াত করছে এই যে গতিপথটা, এটা প্রায় সরলরেখা হয়। কিন্তু আমাদেরকে এখানে অঙ্কটা করার জন্য সরলরেখা কিন্তু ধরা চলবে না। ঠিক আছে, তো আমাদেরকে এই ক্ষেত্রে এটা বক্ররেখা, বৃত্তাকার পথ, এটাই কিন্তু ধরতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় তোমার যদি বস্তুটা থাকে এবং বস্তুটাকে টেনে যদি এই জায়গাকে নিয়ে চলে আসো, তখন তোমার যে ঘটনাটা ঘটে যে এইখানে তোমার ওজনটা ক্রিয়াশীল হয় mg, আর এই দিকে যদি টান হয়, এইটা টি এর এই বরাবর একটা উপাংশ, আর এই বরাবর টানের নয় mgর উপাংশটা এই দিকে হবে, টি এর নয় mgর উপাংশটা বিভাজন হবে, mg উপাংশ বিভাজন হবে। তাই এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, তাহলে এই বরাবর উপাংশটা হবে mg cos থিটা, এটা হবে mg sin থিটা। ঠিক আছে, এটা হবে, সরি ভুল করলাম, এটা mg sin থিটা হবে, এটা mg sin থিটা, এটা mg cos থিটা, এটা mg sin থিটা, আর এটা হবে mg cos থিটা। তাহলে এখানে এই যে mg sin থিটা, এটা এখান থেকে এখান পর্যন্ত যখন আসবে তখন mg sin থিটার অভিমুখ এদিকে হবে, আর যখনই এই সাম্যবিন্দু অতিক্রম করে দিবে তখন আবার mg sin থিটার অভিমুখ এদিকে হবে।
সেই জন্য কি হবে, এই বস্তুটা যাবে আবার ঘুরে আসবে, এইভাবে বারবার আবর্তিত হবে। তাহলে এই জন্য এটাকে পর্যায়বৃত্ত গতিও বলা যায়। ঠিক আছে, এবং এটা সরলরেখা বরাবর হচ্ছে বলে সেই জন্য এটাকে সরলদল গতি বলা হয়। কিন্তু আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু তার বৃত্তগতি ধরতে হবে, মানে এই পথটা হচ্ছে বৃত্তাকার পথ, যার ব্যাসার্ধ কত না, এই সুতোর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এখানে যে অঙ্কটা করবে সেই অঙ্কটা করার জন্য এই উপাংশগুলোর কোনো কিন্তু কাজে লাগবে না, এই উপাংশগুলো কিছু দরকার হবে না। কি দরকার হবে শুধু দেখো, এটা তোমার ভি দ্রুতিতে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে মানে বুঝতেই পারছো, এই যদি এরকম একটা বৃত্তাকার পথ অবলম্বন করে, এরকম যদি বৃত্তাকার পথ অবলম্বন করে, তাহলে কি হয় না, তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হয়। ধরে নাও বস্তুটা স্থির ছিল, তাহলে সেক্ষেত্রে তার ওজন কত, কোন দিকে ক্রিয়াশীল হবে, নিচের দিকে, mg। এবং যখন সে বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে, সেই অপকেন্দ্র বলের ভ্যালু mv²/l। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই দুটো বলের সমষ্টি হবে তোমার টানের ভ্যালু টি, মানে সুতোতে ওই টানটা ক্রিয়াশীল হবে। তাহলে সেই জন্য টি এর মান টি ইকাল টু mg প্লাস mv²/l। ঠিক আছে, এই জিনিসটা হবে। কিন্তু এখানে mg cos থিটা আছে, ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি স্টুডেন্টস, আমার একটু বোঝার ভুল হয়েছিল। এইটা তোমার সাম্য বিন্দুতে এই ভ্যালুটা হচ্ছে, কিন্তু এখানে বলে দিয়েছে কৌণিক বিস্তার যখন থিটা, তখন তোমার টানটা নির্ণয় করতে বলেছে। তার মানে আমি যেটা করছিলাম আগে ওইটাই হবে, অর্থাৎ এই দিকে এই বরাবর তোমার ওজনটা ক্রিয়াশীল হবে, এই কোণটা থিটা হলে এই দিকের উপাংশটা হবে mg cos থিটা, আর এই উপাংশটা দরকার নেই, mg sin থিটার জন্য এদিকে যাচ্ছে, আর তার সঙ্গে ক্রিয়াশীল হবে এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বহির্মুখী, মানে এই দিকেই তোমার হয়ে যাচ্ছে mv²/l। তাহলে এইখানে তোমার যে টানটা টি ডটটা ক্রিয়াশীল হচ্ছে, তাহলে টি ডট সমান হবে mg cos থিটা প্লাস mv²/l। ঠিক আছে, তাহলে এইটা যখন এ বিন্দু থেকে ধরে নাও তোমার যদি ও বিন্দুকে আসে, তখন থিটার ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে cos 0 সমান 1, তখন ইকুয়েশনটা এটা হবে, মানে এই বিন্দুতে টানের ভ্যালুটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে এই কারণে অপশন বি এরটা তোমার হচ্ছে, হ্যাঁ অপশন বি। তো 83 যে অঙ্কটা আছে, একটা বৃত্তাকার চাকতি কোনো অনুভূমিক তলে না পিছলে গড়িয়ে যাচ্ছে, চাকতির কেন্দ্রবিন্দু ভি সমবেগে এগিয়ে যাচ্ছে। তাহলে এই কেন্দ্রবিন্দুটা এটা ভি গতিবেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, চাকতির বাইরের পরিধির কোনো বিন্দুতে বেগ নিম্নলিখিত কোনটি হওয়া সম্ভব। তাহলে এটা বোঝার জন্য প্রথমে আমরা বলি যে ধরো এই চাকতিটা যখন সামনের দিকে গতিশীল হবে, প্রত্যেকটা কোণা একই সঙ্গে, মানে এই বিন্দুতে তার দুটো বেগ থাকবে। একটা ধরে নাও, আমরা তো জানি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে আবর্তন করে তার স্পর্শক বরাবর একটা বেগ থাকে, আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এই পুরো চাকতিটা সামনের দিকে ভি সমদ্রুতিতে এগিয়ে যাচ্ছে, সেই জন্য এই ভি বেগটাও থাকবে, মানে দুটো বেগই থাকবে। একই দিকে দেখো এইটাও ভি আর এই দিকেও ভি, দুটো বেগই থাকছে, কারণ ভি সমবেগে সে কিন্তু মানে এইভাবেও আবর্তন করছে, আবর্তন করতে করতে যাচ্ছে। আবার দেখো এটা এ বিন্দু যদি ভাবি, আবার যদি বি বিন্দুতে ভাবি, সে বি বিন্দুতে দেখো বেগের অভিমুখ তোমার এদিকে, মানে আবর্তন বেগটার জন্য যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে বেগ এইদিকে, আর তার যে রৈখিক গতিটা মানে ভরকেন্দ্র যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে এইদিকে, এদের মধ্যবর্তী কোণ এটা 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আবার এই যে স্পর্শ বিন্দু এটা যদি বি বিন্দু হয়, এটা সি বিন্দু যদি ধরি, সি বিন্দুতে দেখো তোমার আবর্ত গতির জন্য বেগটা এইদিকে হচ্ছে, আর বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জন্য এই দিকে হবে আরেকটা বেগ। একই রকম ভাবে এটা যদি ডি বিন্দু ভাবি, ডি বিন্দুতে দেখো এই দিকে হচ্ছে তার আবর্তন গতির জন্য বেগ, আর এই বরাবর বস্তুটার তোমার হচ্ছে সরলরৈখিক গতিটা। ঠিক আছে, মানে ভরকেন্দ্রের গতিটা এটা হচ্ছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে তুমি এইরকম একটা বিন্দুতেও কল্পনা করতে পারো, সেক্ষেত্রে তার রৈখিক গতি দিকে আর আবর্ত গতির জন্য স্পর্শক বরাবর এই দিকে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে, মানে আমি যদি
ভেক্টরের ভেক্টর ফর্ম অ্যাপ্লাই করি, তাহলে এক্ষেত্রে একই দিকে ভি বেগে যাচ্ছে, তাহলে লব্ধি বেগ এক্ষেত্রে কি হবে, এ বিন্দুতে ভি প্লাস ভি এটা সমান 2v হবে, 2v। আবার যদি এইখানে করো, এটা তোমার লব্ধি বেগটা হচ্ছে ভি স্কোয়ার রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে 2 √2v হচ্ছে। আবার এইখানে যদি হয় এটা তখন বিপরীত দিকে হচ্ছে ভি মাইনাস ভি এটা ইকাল টু 0 সি বিন্দুতে। ডি বিন্দুতেও একই রকম ভাবে √2v হবে। ঠিক একই রকম ভাবে আরো যে কোনো বিন্দু তুমি যেমন এইটা বলেছি থিটা কোণ করেছে, তাহলে থিটা কত সেটা যদি আমরা জানতে পারি সেখান থেকে কিন্তু আমরা বেগটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তো এইখানে যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো যদি আমরা ভাবতে থাকি, তাহলে দেখো এ বিন্দুতে বেগটা 2v, তাহলে অপশন কিন্তু 2v আছে, তার মানে অপশন সি এরটা কিন্তু হচ্ছে। আবার দেখো সি বিন্দুতে যেটা স্পর্শ করে আছে সেখানে কিন্তু ভি মাইনাস ভি এটা ইকাল টু 0 হচ্ছে, তার মানে কি 0, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো যে বেগটা দেওয়া আছে ভি সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, তার কারণ এখানে বাকি আদার্স যে কোনো বিন্দুতে, মানে যখন ধরো বি বিন্দুতে বলছি এটা √2v মানে এখানে গ্রেটার দেন বি হচ্ছে, কারণ ভি এর ভ্যালুটা হচ্ছে কত, এই √2 ভ্যালু 1.414 এটা হচ্ছে, তাহলে একের থেকে বেশি, তার মানে কি এটা ভি এর থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে এর ভ্যালুটা 0 থেকে বিভিন্ন মানের কিন্তু হতে পারে। এখানে যেহেতু তোমার দুটি অপশন মিলছে অর্থাৎ 2v এবং ডি দুটোই, মানে এখানে দুটো অপশনই হওয়া সম্ভব, সি এবং ডি। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। পরে যেটা অঙ্কটা আছে দেখো 84 অঙ্কটা হচ্ছে আর ব্যাসার্ধ এবং মিউ গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না হড়কে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে তা হলো। তাহলে এক্ষেত্রে একটা রাস্তা তোমার যদি এরকম একটা বৃত্তাকার রাস্তা হয়, এরকম বৃত্তাকার রাস্তা, সেই রাস্তা বরাবর ধরে নাও কোন একটা গাড়ি, এখানে মানে আর ব্যাসার্ধটা এখানে আর বলে দিয়েছে, আর ব্যাসার্ধের ও মিউ গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় গাড়ি না হড়কে সর্বোচ্চ যে বেগে যেতে পারে। তাহলে এখানে যদি কোনো একটা গাড়ি তাহলে গাড়ি যখন এইরকম ভাবে ভি দ্রুতিতে এগিয়ে যাবে, তাহলে বুঝতেই পারছো এই গাড়িটা বৃত্তাকার পথে আবর্তন করছে, মানে এর উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে, সেই অপকেন্দ্র বলের ভ্যালু mv²/r, এবং সেটা বাইরের দিকে গাড়িটাকে বের করে দিতে চাইবে। আর গাড়ি এবং চাকার মধ্যে যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হবে সেই ঘর্ষণ বলটা হচ্ছে ভিতরের দিকে, সেই ঘর্ষণ বল শীত ঘর্ষণ বল Fs, এবং এটা তোমরা জানো Fs সমান কত হয়, মিউ ইন্টু আর, আর মানে এখানে মিউ এমজি। ঠিক আছে, মিউ এমজি। তাহলে এক্ষেত্রে এই ক্যালকুলেশনটা তোমরা আগে করেছিলে, যেটা বৃত্তীয় গতিতে গাড়ি বা সাইকেল আরোহীর যে সর্বোচ্চ বেগ যেটা আমরা নির্ণয় করতে পারি, এই দুটো যদি সমান করে দিই, মানে mv²/r ইকাল টু মিউ এমজি, এটা যদি ক্যালকুলেশন করে যদি কেটে দাও, তাহলে এখানে দেখো ভি ইকাল টু √ওভার মিউ আর জি। ঠিক আছে, মিউ আর জি এটা আসবে। ঠিক আছে, তো সেই হিসাবে অপশন ডি এরটা হচ্ছে। নেক্সট অঙ্কটা, এটা একটু কার্যশক্তি ক্ষমতার একটা ধারণা তোমাদের কাজে লাগবে। এনে বলেছে এই উচ্চতা থেকে একটি ব্লক একটি মসৃণ বক্রতল বরাবর গড়িয়ে পড়ে, তারপর বলেছে ব্লকটি নিচের তলটি আর ব্যাসার্ধের একটি বৃত্তের অংশ, যদি ব্লকটি উলম্ব বৃত্তটি সম্পন্ন করে তাহলে h/r কত হবে। আচ্ছা দেখো এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি না, এই উচ্চতা মানে এখান থেকে যদি বস্তুটা গড়িয়ে পড়ে, এখানে তোমার স্থিতিশক্তিটা কত সেটা তোমাকে জানতে হবে, আর এইখানে যখন পড়ছে সেখানে তার গতিশক্তিটা কত, কারণ এখানে স্থিতিশক্তি এখানে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, তাহলে এইখানে তোমার বেগটা বের করে নিতে হবে, বেগটা তোমার এই বরাবর হবে। ঠিক আছে, এবং এই বেগের জন্য সে উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে, উলম্ব বৃত্তাকার পথটা কিন্তু সে সম্পন্ন করতে পারছে।
তাহলে এইটা তোমরা উলম্ব বৃত্তীয় গতির ক্ষেত্রে যে ফর্মুলাটা জানো, যে একটা বস্তু সে যদি কোনো উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করে, তার সর্বনিম্ন বিন্দুতে যে বেগের জন্য সর্বোচ্চ বিন্দুতে তার সুতোর টানটা শিথিল হয় বা বস্তুটি ঠিক বৃত্তাকার পথ অবলম্বন করতে পারে, সেই বেগটাকে আমরা সন্ধি বেগ বলি, ভিসি। এটা সমান কত হয়? রুট ওভার আর জি, রুট ওভার আর ইন্টু জি। ঠিক আছে, সন্ধি বেগটা। তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে বেগটা হচ্ছে রুট আর জি। আর এইখানে তখন কত বেগটা দিতে হবে না, এইটা ইউ সমান রুট ওভার 5 আর জি, এই বেগটা দিতে হবে। ঠিক আছে, তার মানে এইখানে এইচটা এমন হতে হবে, এখানে এই এইচটা এমন হতে হবে যাতে করে এইখানে যখন বস্তুটা আসবে তখন তার বেগটা এইটা হয়, ইউ সমান রুট 5 জি আর। তবেই কিন্তু তার সে বৃত্তাকার পথ ঠিক অবলম্বন করতে পারবে, মানে বৃত্তাকার পথে সে আবর্তন করতে পারবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবটা যদি করি, তাহলে এখানে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এখানে যে শক্তিটা ছিল সেই শক্তিটা কত? এম জি এইচ, এম জি ক্যাপিটাল এইচ ইকাল টু, এখানে বেগটা কত? এখানে বেগটা আমি ইউ বলেছি, ইউ সমান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে জি ক্যাপিটাল এইচ ইকাল টু হাফ ইন্টু ইউ, ইউ স্কোয়ার কত না, এটা হয়ে যাচ্ছে 5 ক্যাপিটাল আর হবে ক্যাপিটাল আর ইন্টু জি, 5 জি আর হতে হবে, তবেই সে বৃত্তাকার পথটা অবলম্বন করতে পারবে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলেছে এইচ বাই আর। তাহলে এখানে এইচ ডিভাইডেড বাই আর, এটা সমান হয়ে যাচ্ছে দেখো 5/2 ইন্টু জি, জি কেটে যাচ্ছে, 5/2 হচ্ছে, শুধু 5/2। ঠিক আছে, 5/2 মানে হচ্ছে 2.5। ঠিক আছে, 2.5 এর থেকে তাহলে কি হতে হবে? হয় সমান বা বড়। ঠিক আছে, তো সেই হিসাবে অপশান এটা, অপশান এ এটা হবে। ঠিক আছে, এইটা হলে তবে কিন্তু হবে। বুঝতে পারছো, মানে এই এইচ এর ভ্যালুটা যত বেশি হবে, যত বেশি হবে তত এইখানে বেগটা বেশি হবে। তাহলে ন্যূনতম বেগ তোমার এইটা দরকার, তবেই সে বৃত্তাকার পথ অবলম্বন করতে পারে। তার থেকে বেশি হলে তো আরো ভালো, সে তো বৃত্তাকার পথ অবলম্বন করবেই। ঠিক আছে, তো সেই কারণে এইচ এর ভ্যালুটা এটা এইচ বাই আরটা গ্রেটার দেন ইকাল টু, গ্রেটার ইকাল টু 2.5 হবে, অপশান এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক যেটা আছে, একটি এম ভরের কয়েন একটি গ্রামোফোন চাকতির কেন্দ্র থেকে আর দূরত্বে রাখা আছে। গ্রামোফোন চাকতিটি আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণে ঘুরছে। গ্রামোফোন চাকতিটি আলফা কৌণিক ত্বরণে ঘুরছে, 2 সেকেন্ড পরে কয়েনটি চাকতি থেকে পড়ে না গেলে সেই মুহূর্তে কয়েনটির উপর স্থিতঘর্ষণ গুণাঙ্ক হবে। 2 সেকেন্ড সময়ে কয়েনটি চাকতি থেকে পড়ে না গেলে, তাহলে এক্ষেত্রে সিচুয়েশনটা ভাবো, এটা আগেও করেছিলে, সেক্ষেত্রে কি অঙ্কটা ছিল সমকৌণিক বেগে আবর্তন করছিল, কিন্তু এক্ষেত্রে সমকৌণিক বেগে নয়, এক্ষেত্রে তোমার ত্বরণ নিয়ে সে আবর্তন করছে। ঠিক আছে, মানে এ অক্ষটাকে কেন্দ্র করে এইভাবে তোমার আলফা কৌণিক ত্বরণ নিয়ে আবর্তন করছে। আলফা তোমার রেডিয়ান পার সেকেন্ড, ভ্যালু দেওয়া নেই, আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণে সে আবর্তন করছে। একটা বস্তুকে আর দূরত্বে রাখা আছে, মানে এখান থেকে আর দূরত্বে একটা বস্তুকে তুমি রেখেছো। ঠিক আছে, গ্রামোফোন চাকতিটি তোমার আলফা কৌণিক ত্বরণে ঘুরছে। 2 সেকেন্ড সময়ে কয়েনটি চাকতি থেকে পড়ে না গেলে সেই মুহূর্তে কয়েনের উপর স্থিতঘর্ষণ গুণাঙ্ক হবে। স্থিতঘর্ষণ গুণাঙ্ক নয়, মনে হচ্ছে এটা স্থিতঘর্ষণ বল, এটা হবে মনে হচ্ছে, কারণ স্থিতঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিয়েছে, বুঝেছ? সম্ভবত কোশ্চেনটায় স্থিতঘর্ষণ গুণাঙ্ক হবে না, স্থিতঘর্ষণ বলটা হবে। ঠিক আছে, তবু দেখা যাক অঙ্কটা করে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করবে না, এখানে যখন ছিল কেন্দ্র থেকে আর দূরত্বে আছে,
তারপরে 2 সেকেন্ড সময়ে তার কৌণিক বেগটা বাড়ছে, 2 সেকেন্ড সময়ে তার কৌণিক বেগটা কত হচ্ছে সেটা বের করে নাও। তাহলে 2 সেকেন্ড পরে কৌণিক বেগ এটা ω2 = ω1 প্লাস আলফা ইন্টু টি। তাহলে এখানে আলফার ভ্যালু আলফাই থাকবে, আর ω1টা আমি এখানে 0 ধরে নিচ্ছি, স্থির অবস্থা থেকেই আবর্তন করছে ধরে নাও, ঠিক আছে। তাহলে এটা 0 প্লাস 2 আলফা, কারণ টিটা হচ্ছে 2 সেকেন্ড, 2 আলফা ω2। তাহলে তখন কি হচ্ছে না পড়ে যাচ্ছে না, এটা পড়ে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল মানে m ω2² আর এই দিকে তোমার ঘর্ষণ বল দুটো সমান হবে, ঠিক আছে। ঘর্ষণ বল সমান হবে, তাহলে অপকেন্দ্র বলটা যদি বের করে নিই সেটাই হবে যে হয়ে যাবে তোমার ঘর্ষণ বল। তাহলে অপকেন্দ্র বলটা কত? অপকেন্দ্র বল এটা = m ω2² ঠিক আছে। ω2 এর জায়গায় m ω2 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 2 আলফা, তাহলে 4 আলফা² ইন্টু r, ঠিক আছে, বা 2 আলফা তার হোল স্কয়ার বলে দিচ্ছে, মানে অপশন যেটা আছে দেখছি m ইন্টু 2 আলফা তার হোল স্কয়ার ইন্টু r, ঠিক আছে এইটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, এখানে বলেছে চাকতি থেকে পড়ে যাচ্ছে না, তার মানে কি এটা কোনো মুভমেন্ট হচ্ছে না, বস্তুটা কিন্তু চাকতির উপরেই আছে। তাহলে চাকতির উপরে আছে মানে বস্তুর উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল আর ঘর্ষণ বল এক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে পরিমাণ অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে সেটাই হচ্ছে ঘর্ষণ বল, সেই জন্য এই অপশনটাই হচ্ছে অপশন বি এরটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে এটা বলেছে 87টা, দেখো একটি ঘর্ষণহীন আর ব্যাসার্ধের অর্ধগোলকের মসৃণ তলের উপর একটি বল স্থির অবস্থায় আছে। বলটি অনুভূমিকের সঙ্গে ভি বেগ দিলে তা অর্ধগোলকের তল না পিছলে ত্যাগ করে, তাহলে ভি এর ভ্যালুটা কত? আর ব্যাসার্ধের অর্ধগোলকের মসৃণ তলের উপর একটি বল স্থির অবস্থায় আছে, বলটিতে অনুভূমিকের সঙ্গে ভি বেগ দিলে তা অর্ধগোলকের তল না পিছলে ত্যাগ করে। এখানে অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে এরকম, যদি একটা অর্ধগোলক এঁকে নিই, প্রথমে একটা গোলক এঁকে নিই, এটা হচ্ছে একটা গোলক, এই গোলকের একদম উপরে এটা বাদ, এটা থাকছে না, এরকম অর্ধগোলকের একদম এই জায়গায় শীর্ষবিন্দুতে একটা বস্তুকে রাখা আছে, এটা হচ্ছে অর্ধগোলকের কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে তোমার আর ব্যাসার্ধের বলে দিয়েছে। তো এইখানে যে বস্তুটা আছে এই বস্তুটার উপর তুমি একটা অনুভূমিক বেগ দিয়েছো, এই ভি একটা অনুভূমিক বেগ দিয়েছো, তাহলে এই বেগটা বুঝতেই পারছো, যদি ধরে নাও একটা বস্তু এরকম বৃত্তাকার পথে আবর্তন করে, এইভাবে যদি আবর্তন করে, তোমরা তো জানো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে মানে তার বেগের অভিমুখ এরকম স্পর্শক বরাবর হবে, এরকম স্পর্শক বরাবর। তাহলে এইখানে বস্তুটা স্থির ছিল, তাহলে এই যে বেগটা দেওয়া হচ্ছে অনুভূমিক দিকে, তার মানে কি এই বেগটা তার স্পর্শক বেগ, মানে স্পর্শক বরাবর, তাহলে বস্তুটা তোমার কি এই দিকে চলে যেতে চাইবে। এখানে বলছে বলটি অনুভূমিকের সঙ্গে ভি বেগ দিলে তা অর্ধগোলকের তল না পিছলে ত্যাগ করে, মানে এইরকম ঘষে যাবে না, না পিছলে মানে পিছলে যাওয়া মানে কি এরকম ভাবে সে গড়িয়ে পড়বে, কিন্তু না পিছলে ত্যাগ করবে মানে কি এখান থেকে সোজা বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে বলটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এরকম ভাবে সোজা এই বরাবর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা কখন সম্ভব, মানে তোমরা তো জানো যে এইখানে যখন রাখা আছে তখন তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, আর তুমি যখনই এইটা ভি বেগ দিয়ে দিয়েছো, তাহলে ভি বেগ দেওয়ার জন্য তাহলে তুমি ভাবো না এর একটা অপকেন্দ্র বল, এটা বৃত্তাকার পথে যদি ঘুরছে ধরে নাও সমদ্রুতিতে,
তাহলে এখানে অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে, তাহলে সেই অপকেন্দ্র বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে? বাইরের দিকে। অপকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই বড় হাতের আর। তাহলে এখানে অর্ধগোলকটাকে ত্যাগ করছে, ঠিক আছে। তার মানে এখানে অপকেন্দ্র বল এমজির সঙ্গে সমান হচ্ছে। তাহলে সেটা যদি সমান করে দাও তাহলে দেখো এম ভি স্কোয়ার বাই আর ইকাল টু এম জি। তাহলে এখান থেকে এম কেটে গেলে ভি ইকাল টু রুট আর জি, এটা হবে। তার মানে এখানে তোমার সেই সন্ধিবেগের যে ধারণাটা ছিল, সন্ধিবেগ এটা কি সুতোর টানটা শিথিল হয়ে যায়, মানে টান জিরো হয়ে যায়। টান জিরো হয় মানে কি, সেখানে কিন্তু বেগ একটা থাকে, যখন অপকেন্দ্র বল আর এমজির সঙ্গে সমান হয় তখনই কিন্তু এই কন্ডিশনটা পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তাহলে সেইটাই এখানে ইনডাইরেক্টলি কোশ্চেনটা দিয়েছে, সেই জন্য অপশান এটা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি পতঙ্গ আর ব্যাসার্ধের অর্ধগোলকের একটি ঘর্ষণহীন ভাবে পিছলে পড়ে, পতঙ্গটি তল থেকে বিচ্যুতি হবে যে দূরত্ব নেমে তা হলো। তাহলে অর্ধগোলকের উপর থেকে ঘর্ষণহীন ভাবে পিছলে পড়ে, মানে এই যে অঙ্কটা আগেরটা করছিলাম না, আগের অঙ্কটা, এটা যেমন এখান থেকে একদম বিচ্যুতি ঘটে গেল, মানে এখান থেকে সে বেরিয়ে গেল সোজা। এবারে বলছে পরেরটা, এরকম একটা যদি গোলক তুমি কল্পনা করো, এই যদি গোলক হয় তাহলে এক্ষেত্রে এরকম একটা পতঙ্গ ভাবতে পারো, একটা বস্তু ভাবতে পারো, যাই হোক না কেন, এরকম তার কেন্দ্র থেকে এ বিন্দুতে ছিল, এখান থেকে আস্তে আস্তে সে আসছে, আস্তে 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 যখন এখানে আসবে দেখা গেল সেখান থেকে তখন কি হবে, সে আর এই তল বরাবর আসলো না, এখান থেকে সোজা এই বরাবর পড়ে গেল। তাহলে এইটাই বলেছে যে আর ব্যাসার্ধের অর্ধগোলকের উপর থেকে ঘর্ষণহীনভাবে পিছলে পড়ে পতঙ্গটি তল থেকে বিচ্যুতি হবে যে দূরত্ব নেমে। অর্থাৎ এটা যদি ও বিন্দু, এটা যদি এ বিন্দু হয়, তাহলে এইটা তো তোমার ব্যাসার্ধ ছিল, এটা আর ব্যাসার্ধ, তাহলে এই উচ্চতায় এখানে এসে যদি সে বিচ্যুতিটা হয়ে যায়, তোমাকে এই সি এসিটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা কখন নেমে পড়বে সেটা একটু তোমাকে এখানে বুঝতে হবে, সেটার জন্য এখানে উপাংশ বিভাজনটা একটু দরকার। তো দেখো যখন সে এরকম বৃত্তাকার পথ অবলম্বন করছে তখন এই কেন্দ্র বহির্মুখী, মানে এই যে এটা কেন্দ্র, এই কেন্দ্র বরাবর, এই কেন্দ্র বহির্মুখী এই বরাবর তোমার ক্রিয়াশীল হবে। মানে ধরে নাও এখানে যখন আসবে তখন তার বেগটা হচ্ছে ভি, তাহলে এইটা হয়ে যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ওজন তো তোমার খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে, একদম খাড়া নিচের দিকে এমজি ক্রিয়াশীল হবে। তো এই ওজনের এখানে দুটো উপাংশ বিভাজন হয়ে যাবে, একটা উপাংশ তোমার এইদিকে আর একটা উপাংশ এর ঠিক এই কেন্দ্র বরাবর, এই বরাবর, ঠিক আছে। দুটো উপাংশ এখানে থাকবে। তাহলে আমি যদি ধরে নিই এইটা তোমার থিটা, এটা যদি থিটা ধরে নিই তাহলে এইটার সঙ্গে এই কোণটা থিটা হবে, তাহলে এই বরাবর যেটা ক্রিয়াশীল হবে এটা হবে এমজি কস থিটা, আর এই বরাবর হবে তোমার এমজি সাইন থিটা। মানে এমজি সাইন থিটার জন্য সে নিচের দিকে পড়ে যেতে চাইছে, তাহলে এইটা থিটা কোণে যখন থাকছে, বস্তুকণাটা যখন এখান থেকে আস্তে আস্তে নামবে, অর্থাৎ উলম্বের সঙ্গে কোণটা যখন থিটা হবে তখন দেখা যাবে কি বস্তুটা এই তল থেকে বিচ্যুতি ঘটছে। তাহলে তল থেকে বিচ্যুতি ঘটছে মানে আগে যেরকম অঙ্কটার ক্ষেত্রে, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন ধরো তল থেকে বিচ্যুতি হয়েছিল যখন এমজি ইকাল টু এমভি স্কোয়ার বাই আর এটা হয়েছিল, তাহলে এক্ষেত্রেও কেন্দ্র বরাবর ক্রিয়াশীল হচ্ছে তোমার এখানে এটা ক্রিয়াশীল হচ্ছে এমজি কস থিটা, এটার সঙ্গে সমান হয়ে যাবে এমভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এটা যখন সমান হবে তখনই সে কি হবে, ওখান থেকে বিচ্যুতি হবে। তাহলে এই বিচ্যুতি হওয়ার শর্ত যেটা পাচ্ছি, তাহলে এমজি cos theta equal to m v square by r, ঠিক আছে। এম কেটে গেল, তাহলে এখান থেকে আমি cos থিটাটা বের করে নিই,
তাহলে cos থিটা সমান কত? cos থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, তাহলে cos থিটা বের করলাম কেন না, তার কারণ আমাকে এসিটা বের করতে হবে। তাহলে এসি বের করার জন্য এসি সমান দেখো ও এ মাইনাস ওসি। এসি সমান, এসিটা যদি বের করি এসি সমান ওসি সরি ও এ মাইনাস ওসি। ঠিক আছে, এই ওসিটা কত না, ওসি হচ্ছে তুমি যদি এখান থেকে এইটা তো লম্ব এঁকেছিলে, তাহলে এইটা এইটা যদি থিটা হয় তাহলে ভূমি বাই অতি cos থিটা সমান দেখো যে এই ত্রিভুজটা পাচ্ছ না, এইটা এই ত্রিভুজটা তুমি পাচ্ছ, দেখো এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে তোমার এখানে যদি একটা বিন্দু নাম দিয়ে দাও বি, তাহলে এইটা হবে বি। ঠিক আছে, তাহলে এই কোণটা তুমি থিটা ধরেছো, তাহলে এইটা হয়ে যাচ্ছে ভূমি আর এটা হয়ে যাচ্ছে অতি। অতিটা কত না আর। ঠিক আছে, তাহলে ওসি সমান cos থিটা না ভূমি বাই অতি, cos থিটা সমান ভূমি বাই অতি। ভূমি হচ্ছে ওসি আর অতিটা হচ্ছে আর। অতএব ওসি সমান আর cos থিটা, এটা এখানে বস করে দাও। তাহলে ও এর জায়গায় তুমি লিখবে আর, আর ওসি এর জায়গায় লিখবে তুমি আর cos থিটা। তাহলে এখানে আর কমন নিলে 1 মাইনাস cos থিটা। এবারে cos থিটার ভ্যালুটা পুট করে দাও এখানে। ঠিক আছে, cos থিটার ভ্যালুটা যদি এখানে পুট করি cos থিটা, তাহলে এখানে ভি দিয়ে তো উত্তর আসার কথা, ভি তো কিছু নেই। আচ্ছা দেখা যাক, এখানে আর ইন্টু 1 মাইনাস cos থিটা, cos থিটার ভ্যালুটা এখানে বি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, এটা যদি এবারে ক্যালকুলেশন করা হয়, আচ্ছা এইটা একটা ইকুয়েশন থাক এখানে, এটা না একটু পরে তোমার এই ভি এর ভ্যালুটা বের করতে হবে, মানে ওই বিন্দুতে বি বিন্দুতে যখন আসবে তখন বেগটা কত। অ্যাকচুয়ালি এখানে তো তোমার বেগটা ইউ ইকাল টু 0, এবারে এটা যত নিচের দিকে নামবে তত বেগটা বাড়বে। তাহলে ওই বি বিন্দুতে যখন আসবে তখন তার স্থিতিশক্তির পরিবর্তন, তাহলে স্থিতিশক্তির পরিবর্তনটা কত না এম জি ইন্টু এসি। এসিটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন ইকাল টু গতিশক্তি বৃদ্ধি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার। এম এম কেটে গেল, তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান বের করলে 2mg 2g ইন্টু এসি। এসিটা কত না এসি সমান একই রকম ভাবে আচ্ছা এসি থাক না, এটা এসি, তাহলে এখানে তুমি ভি স্কোয়ারের জায়গায় ভ্যালুটা পোস্ট করে দাও। তাহলে আর ইন্টু 1 মাইনাস এটা 2g ইন্টু এসি বাই আর ইন্টু জি। তাহলে এখানে জি জি কেটে গেল, তাহলে জি জি যদি কেটে যায় এখানে জি আর এই জি কেটে যাবে, তাহলে আর ইন্টু 1 মাইনাস এটা আর মাইনাস 2 ইন্টু এসি বাই আর, আর আর কেটে যাবে, তাহলে এখানে 3ac হচ্ছে। এই 2ac আর এদিকে এসি, তাহলে 3ac ইকাল টু আর। অতএব এসি ইকাল টু আর বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে তোমার অপশন এটা। বুঝতে পারলে ব্যাপারটা? এইখানটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এ বিন্দুতে বস্তুটার বেগ শূন্য ছিল, মানে গতিশক্তি শূন্য। স্থিতিশক্তিটা কত না এখান থেকে যে উচ্চতায় আছে, ঠিক আছে এমজি এই যদি ধরো, তো এইখান থেকে যখন বি বিন্দুতে আসবে তখন স্থিতিশক্তিও থাকবে গতিশক্তিও থাকবে। তো সেই কারণে এখানে এটা বলা যায় যে এ থেকে বিতে আসার জন্য স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে কোনটা না এই উচ্চতার জন্য, অর্থাৎ এসি হাইট নামার জন্য যে স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তনটা হচ্ছে এমজি ইন্টু উচ্চতার পরিবর্তন, উচ্চতার পরিবর্তনটা হচ্ছে এসি ইকাল টু তার গতিশক্তি বৃদ্ধি। তাহলে গতিশক্তি প্রথমে শূন্য ছিল, পরে বেগ ভি হয়েছে, সেই জন্য গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ভি স্কোয়ার বের করলাম, সেই ভি স্কোয়ারের ভ্যালু এখানে পুট করলাম, মানে আগের ক্যালকুলেশনটা অর্থাৎ 1 নম্বর পর্যন্ত যে ইকুয়েশনটা বের করেছিলাম সেটা তো সব বুঝতে পেরেছো। এই জায়গায় জাস্ট ভি স্কোয়ারের ভ্যালুটা পুট করে দেওয়া হলো, বসিয়ে দিলেই তোমার এসিটা বেরিয়ে যাবে। অর্থাৎ তার সর্বোচ্চ বিন্দু থেকে এসি হাইটটা নিচে নামলেই বস্তুটা তখন কি হবে, এখান থেকে সোজা একদম এই বরাবর পড়ে যাবে, আর তখন কিন্তু তল বরাবর গড়িয়ে আসবে না।
ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা দেওয়া আছে 89-টা, একটি মসৃণ তল অর্ধগোলক ওমেগা কৌণিক বেগে অক্ষ বরাবর ঘুরছে। অর্ধগোলকের ভিতরে একটি পতঙ্গ আর দূরত্বে আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে এটা এখানে অঙ্কটা একই রকম, যে গোলকের অঙ্কটা আমরা এক্ষুনি করলাম সেরকম ধরনেরই হবে, কিন্তু ওটা যেমন উপর থেকে ধরা হয়েছিল, এটা হচ্ছে নিচে, নিচের সাপেক্ষে থাকবে। তাহলে এইখানে তোমার অক্ষটা বলে দিয়েছে এইটা, ঠিক আছে। এখানে ধরো এই অক্ষের সাপেক্ষে ধরো এই বস্তুটা ওমেগা, মানে এই গোলকটা ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। অর্ধগোলকের ভিতর একটি পতঙ্গ অক্ষ থেকে আর দূরত্বে আছে, মানে এই অক্ষ থেকে আর দূরত্বে আছে, ধরো এইরকম জায়গায় পতঙ্গটা আছে। তাহলে এখান থেকে দূরত্বটা কত না আর। তাহলে বুঝতেই পারছো এই পতঙ্গটা যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে সেই ব্যাসার্ধটা তোমার এইটা হবে, এই আর ছোট আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে। হ্যাঁ, তো এরকম ভাবে যখন আবর্তন করবে, অর্ধগোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে ক্যাপিটাল আর, এইটা এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এটা সেই অনেকটা পৃথিবীর আহ্নিক গতির জন্য যে ওজনের পরিবর্তন সেই রকম ধরনের ছবিটা দেখাচ্ছে তোমার। অর্ধগোলকটি আর, তাহলে এক্ষেত্রে যেটা বের করতে বলেছে এই এতগুলো অপশন কোনটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কন্ডিশনটা ভাবো, যেমন আগের ছবিটা এঁকেছিল সেরকম ভাবেই ভাবো না। এদিকে তোমার ওজন, ওজনটা একদম খাড়া নিচের দিকে হবে, একদম খাড়া নিচের দিকে ওজনটা ক্রিয়াশীল হবে mg। আচ্ছা এই mgর দুটো উপাংশ ভেঙে যাবে, এই বরাবর একটা আর এই বরাবর একটা, নিচের দিকে পড়ে যাওয়ার একটা ইয়ে হবে। তাহলে এক্ষেত্রে এই কোণটা যদি থিটা তোমার ধরা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল ভেদক হিসাবে এই কোণটা তোমার হচ্ছে থিটা হবে। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে mg cos থিটা, এইটা হয়ে যাচ্ছে তোমার mg sin থিটা। আচ্ছা এবারে তোমার ঘটনাটা কি ঘটবে, যখন এ ঘুরছে তখন এই বরাবর ক্রিয়াশীল হবে অপকেন্দ্র বল, মানে m ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার নয়, এখানে তোমার ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, সেই জন্য এটা m ওমেগা স্কোয়ার আর করো, m ওমেগা স্কোয়ার ছোট হাতের আর, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এটা তো থিটা হলো, এই কোণটা 90 মাইনাস থিটা হচ্ছে, এইটা 90 মাইনাস থিটা, তাহলে এর ঠিক বিপরীত কোণ এইটা, এটা হবে 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে 90 মাইনাস থিটা হলে অপকেন্দ্র বলেরও একটা উপাংশ তোমার এই বরাবর ক্রিয়াশীল হবে, এই বরাবর। তাহলে এই বরাবর যে উপাংশটা ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর সাইন 90 মাইনাস থিটা, মানে একবারে করে দিচ্ছি, এটা cos থিটা, এটা সাইন 90 মাইনাস থিটা হচ্ছে, এটা cos থিটা। আর আরেকটা উপাংশ এখানে তোমার ঠিক দেখানো যাবে না, এটা ঠিক বিপরীত দিকে এটা হবে আর কি, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো এখানে পতঙ্গটা আর দূরত্বে স্থির আছে, তাহলে স্থির আছে মানে এখানে আবার মসৃণ বলে দিয়েছে, মসৃণ, তার মানে কি এখানে কোনো ঘর্ষণ বলের ব্যাপার নেই। তাহলে এই জায়গায় স্থির আছে কিভাবে, তাহলে এই m ওমেগা স্কোয়ার আর cos থিটার সঙ্গে mg sin থিটা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু পতঙ্গটা স্থির অবস্থায় থাকবে, তাহলে mg sin থিটা এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে m ওমেগা স্কোয়ার আর cos থিটা, ঠিক আছে। তাহলে mm ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে g সমান যদি বের করি, g সমান ওমেগা স্কোয়ার আর আর
ওমেগা স্কোয়ার আর ইন্টু কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা এটা সমান হয়ে যাচ্ছে কট থিটা। কট থিটা। তো এখন এখান থেকে যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিই বের করতে হবে, কারণ এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আর আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার রুট ওভার অফ, ঠিক আছে, কারণ এইটা হচ্ছে ছোট আর, আর এইটা হচ্ছে তোমার বড় আর, তাহলে এইটা হচ্ছে তোমার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি সমান কত, অতি মাইনাস লম্ব তার স্কোয়ার, অর্থাৎ এইটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে কট থিটা সমান কত, তোমার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হলে কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার ছোট হাতের আর ইন্টু রুট ওভার ভূমি স্কোয়ার বাই আর, অর্থাৎ ভূমি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই এইটা আর, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে তোমার ইকুয়েশনটা থাকছে ওমেগা স্কোয়ার ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে অপশান এটাই আমি দেখতে পাচ্ছি, জি ইকাল টু এইটা, বুঝতে পারলে। এটা সেই পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বা ওজনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের একটা কনসেপ্ট এখানে কিন্তু লাগলো। আর তার সঙ্গে তোমরা ঘর্ষণ চ্যাপ্টারতে সেই পতঙ্গ উপরের দিকে উঠার যে ব্যাপারটা ছিল, মানে এমজি সাইন থিটা, মানে এই প্রথমের ওজনের উপাংশ বিভাজনটা যেটা করেছি এমজির উপাংশ বিভাজন, সেই কনসেপ্ট থেকে, আর অপকেন্দ্র বলের ওজনের অপকেন্দ্র বলের উপাংশ বিভাজনটা পৃথিবীর আহ্নিক গতির জন্য যেরকম ভাবে উপাংশ বিভাজনটা করেছিলাম সেই কনসেপ্ট থেকে করা হলো, ঠিক আছে। অঙ্কটা একটু অন্যরকম বোঝা যাচ্ছে, এই উপাংশ বিভাজনটা তুমি ঠিকভাবে না করতে পারলে অঙ্কটা কিন্তু সাকসেসফুলি করতে পারবে না, ঠিক আছে। তো সেই হিসাবে অঙ্কটা একটু আলাদা করে মার্কিং করে রাখবে, প্র্যাকটিসের সময় এই অঙ্কগুলো একটু ভালো করে করবে, ঠিক আছে। দেখো এখানে যে অঙ্কটা বলেছে, এখানে একটা তোমার বল গোলক, এইরকম গোলকের তল ভিতরের তলেই আছে, এই ভিতরের তল থেকে সে এই দিকে গড়িয়ে পড়ছে, এরকম ভাবে আসছে বলটা, এইভাবে আসছে, এভাবে এসে যখন এই তলদেশে পৌঁছাচ্ছে তখন বেগটা কত হবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তার মানে এ বিন্দু থেকে গড়িয়ে এসে যখন বি বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগ কত হবে, এবং এর ব্যাসার্ধটা বলা আছে আর ব্যাসার্ধের বৃত্তপথ। তাহলে এক্ষেত্রে যা শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলেই হবে, যেমনটা আগের অঙ্কের ক্ষেত্রে করলাম, এ থেকে বি বিন্দুতে যখন আসছে তার স্থিতিশক্তির হ্রাস ইকাল টু গতিশক্তির বৃদ্ধি, মানে এটা তোমার স্থির অবস্থা থেকে ইউ ইকাল টু 0, এখানে যদি বেগটা ভি হয় তাহলে এখানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত, স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে এম জি ইন্টু 2r, দেখো ব্যাসার্ধ আর হলে 2r হচ্ছে তার স্থিতিশক্তির পরিবর্তন, মানে উচ্চতার পরিবর্তনটা হচ্ছে 2r, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির বৃদ্ধি, এম এম কেটে গেল, তাহলে এখানে ভি স্কোয়ার ইকাল টু 4 জি আর হচ্ছে, অতএব ভি ইকাল টু 2 রুট জি আর, ঠিক আছে, 2 রুট জি আর এটা আসছে, কিন্তু এখানে অপশন একটাও নেই, এটা কি হবে দেখতে হচ্ছে। তো দেখো অঙ্কটার যে ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী অঙ্কটা কিন্তু ঠিকই আছে, এখানে অপশান বি এরটা আমি দেখলাম বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে বি এরটা রুট 2 জি আর, অ্যাকচুয়ালি এইটা মনে হয় এই 2টা রুটের বাইরে বেরোবে তবেই কিন্তু এটা তোমার আসবে। আবার দেখো এখানে বড় আর ব্যাসার্ধ, মানে প্রিন্টিং মিস্টেক বোঝাই যাচ্ছে, এখানে আবার বড় আর ব্যাসার্ধ বলে দিয়েছে কিন্তু যেখানে ছোট আর দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এইটা একটা ব্যাপার, মানে এই উত্তরটাই হবে 2 রুট জি আর। তো আরেকটা ব্যাপার আমি এটা ভেবে দেখলাম, সেটা হচ্ছে দেখো এখানে যদি বস্তুটার কোনো বেগ না থাকে তাহলে কিন্তু বস্তুটা এই বৃত্তাকার পথে এরকম ভাবে ভিতরের দেওয়ালে গড়িয়ে আসতে পারবে না, ঠিক আছে। এইখানে কিন্তু একটা বেগ থাকতেই হবে, আমার যেটা আইডিয়া, এইখানে তোমার যতক্ষণ না তার একটা বেগ থাকবে
সেই বেগ না থাকলে এ কিন্তু এই বরাবর, সে তো সোজা, এখানে যদি বেগটা ইউ ইকাল টু 0 হয়ে যায় সোজা সোজা তো নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তল বরাবর তো সে আসবে না, সেক্ষেত্রে তোমার শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে ওই একই হাফ এম ভি স্কোয়ার ইকাল টু এম জি ইন্টু 2r, এটাই হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা করবে যে এখানে যদি একটা বেগ থাকে, সেই বেগটা হচ্ছে সেই সন্ধি বেগ। সন্ধি বেগ মানে এখানে রুট জি আর হবে, রুট জি ইন্টু আর। এই বেগটা থাকলে তবে কিন্তু সেইখানে আসবে। ঠিক যেমন ভাবে এখানে বেগ দিলে তবে উপরে রুট জি আর বেগটা লাভ করে, সন্ধি বেগ লাভ করে, একই রকম ভাবে এখানে সন্ধি বেগ পেলে এইখানে যে বেগটা লাভ করবে সেটা ভি ইকাল টু রুট ওভার 5gr। এই সম্ভাবনাটাও কিন্তু থাকছে এই অঙ্কটার মধ্যে হওয়ার। ঠিক আছে, তো সেই হিসাবে অঙ্কটা কিন্তু একটু মানে কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, অঙ্কটা একটু ডাউট থাকলো, মানে অঙ্কটা যেহেতু কোশ্চেনটা ইনকমপ্লিট আমার মনে হচ্ছে, ডাটাটা কিন্তু ইনকমপ্লিট আছে, পরিষ্কারভাবে কিন্তু বলা নেই। আমি দুটো পসিবিলিটি বলে রাখলাম, অঙ্কটা বুঝে রাখো, এবারে যখন কোশ্চেন পড়বে সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা ভাববে। ঠিক আছে, তো আজকে এটা পর্যন্তই থাক, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।